24 ঘন্টার মধ্যে সার্জিসকে গ্রেফতারের আলটিমেটাম দিলেন বেগম খালেদা জিয়া। বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও কো চেয়ারম্যানের সম্পদ জব্দে যুক্তরাজ্যে চিঠি দিয়েছে দুদক। বিস্ফোরক মামলায় চিন্ময়কে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি। এবার বড় জমায়েতের ডাক সরকারি কর্মকর্তা কর্মচারীদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে উত্তেজনার পারদ যখন চরমে, তখন এক বিস্ফোরক হুঁশিয়ারি দিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ দুপুরে গুলশান কার্যালয়ে দলের উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি এ ঘোষণা দেন। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সার্জিস আলমকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করা হলে বিএনপি সারা দেশে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। জানানো হয়, সার্জিস আলম সম্প্রতি কয়েকটি জাতীয় সংবাদ মাধ্যমে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন এবং বিশেষ করে তার সাম্প্রতিক মন্তব্যে বিএনপি চেয়ারপারসনের সম্মানহানি ঘটেছে। খালেদা জিয়া বলেন, সার্জিস আলম শুধু একজন রাজনৈতিক প্রতিপক্ষ নন, তিনি এখন সরাসরি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে কাজ করছেন। আমি সরকারকে 24 ঘন্টা সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে তাকে গ্রেফতার না করা হলে সারা দেশে অবরোধ, হরতাল এবং গণবিক্ষোভের ডাক দেওয়া হবে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ সার্জিস আলম বলেছেন, আমি কোনো ব্যক্তিগত আক্রমণ করিনি, আমি শুধু রাজনৈতিক সত্যগুলো বলেছি। বিএনপি এখন রাজনীতিতে দুর্বল হয়ে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে চায়। বেগম জিয়ার হুমকি শুধু আমার বিরুদ্ধে নয়, গণতন্ত্রের বিরুদ্ধেও। আমি ভয় পাই না। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুব ইকবাল মনে করেন, এই পরিস্থিতি দেশের আগামী নির্বাচনের প্রাককালে ভয়াবহ অস্থিতিশীলতা তৈরি করতে পারে। তিনি বলেন, বেগম জিয়ার এই আলটিমেটাম যদি সত্যি মাঠ পর্যায়ে বাস্তবায়িত হয়, তাহলে তা দেশের আন্তর্জাতিক, অর্থনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতার ওপর বড় ধরনের আঘাত হতে পারে। একই সাথে জাতীয় নাগরিক পার্টি এবং বিএনপির সম্পর্কের টানাপোড়েন এখন প্রকাশ্যে। বিএনপি অভিযোগ করেছে, সরকারের মদতেই সার্জিস আলম সাম্প্রতিক সময়ে বিএনপিকে বারবার আক্রমণ করে চলেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার সার্জিস আলমের পেছনে থেকে তাকে ব্যবহার করছে। আমাদের তথ্য আছে, তার কিছু বক্তব্য সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনায় দেওয়া হয়েছে। তবে সরকারের তরফে রাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এক বিবৃতিতে জানান, সরকার কাউকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে গ্রেফতার করে না। যদি কারো বিরুদ্ধে আইন লঙ্ঘনের যথেষ্ট প্রমাণ থাকে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে আলটিমেটাম দিয়ে রাষ্ট্রকে ব্ল্যাকমেইল করার চেষ্টা গণতান্ত্রিক চর্চার অংশ হতে পারে না। জানানো হয়েছে, যদি আগামী 24 ঘন্টার মধ্যে সার্জিস আলমকে গ্রেফতার করা না হয়, তাহলে বিএনপি প্রথম ধাপে সারা দেশে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট এবং রাজধানীতে অবরোধ কর্মসূচি পালন করবে। এরপর ধাপে ধাপে বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালিত হবে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমরা কোনো অবস্থাতেই অপমান মেনে নেব না। সার্জিস আলম আমাদের নেত্রীকে অসম্মান করেছে, এর জবাব তাকে দিতেই হবে, আইনের মাধ্যমে অথবা জনগণের রোষে। বিশ্লেষকরা বলছেন, সার্জিস আলমের সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে তার নিজের দলের ভেতরেও নানা মতভেদ তৈরি হয়েছে। দলটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট ইলিয়াস উদ্দিন বলেন, আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি। সার্জিস আলম অনেক সময় দলীয় সীমার বাইরে গিয়ে ব্যক্তিগত প্রচার ও উস্কানিমূলক বক্তব্য দেন, যা আমাদের দলীয় নীতির সঙ্গে সাংঘর্ষিক। এই ঘটনায় ঢাকায় অবস্থিত বিভিন্ন কূটনৈতিক মিশনের চোখ এখন গুলশান ও বনানীতে। বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্র যুক্তরাষ্ট্র দূতাবাসের এক মুখপাত্র বলেন, আমরা এই ঘটনাকে উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি। মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের মৌলিক অধিকার, তবে সেটি যদি অন্যের নিরাপত্তা ও সম্মানজনক ক্ষতিগ্রস্ত করে, তখন আইনের সঠিক প্রয়োগ গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। ঢাকার কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে আজ সন্ধ্যায় বিক্ষিপ্তভাবে বিএনপির কর্মীরা মিছিল করেছেন। গ্রেফতার কর সার্জিস আলম, বেগম জিয়ার অসম্মান মানি না ইত্যাদি স্লোগানে মুখরিত হয় শাহবাগ, ফার্মগেট এবং মিরপুর। সাধারণ মানুষ অবশ্য কিছুটা বিভ্রান্ত এবং শঙ্কিত। রিকশা চালক শহীদুল বলেন, আমরা চাই না আবারও হরতাল, আবারও অবরোধ। পেট চলবে কিভাবে? সার্জিস আলম বনাম খালেদা জিয়া, এই সংঘাত বাংলাদেশের রাজনীতিকে কোথায় নিয়ে যাবে তা বলা মুশকিল। তবে এটুকু নিশ্চিত, আগামী 24 ঘন্টা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে যদি উত্তেজনা প্রশমিত না হয়, তাহলে অচিরেই দেশের রাজনীতিতে আবারও এক নতুন অস্থিরতার জন্ম হতে পারে। সবাই তাকিয়ে আছে কি সিদ্ধান্ত নেয় সরকার, কি করে সার্জিস আলম এবং কতটা বাস্তবায়ন হয় বিএনপির ঘোষিত কর্মসূচি। বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান ও কো চেয়ারম্যান সাদাত সোবহানের সম্পদ জব্দে যুক্তরাজ্যে চিঠি দিয়েছে দুদক।
যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে এই চিঠি দেওয়া হয়। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আজ সোমবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি বলেন, পাচার করা অর্থ ফিরিয়ে আনা একটি জটিল প্রক্রিয়া, তবে আমরা চেষ্টা করছি। আমাদের আদালতের পাশাপাশি সে দেশের আদালতে যদি আমরা প্রমাণ করতে পারি, তাহলে এসব সম্পদ দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের সাবেক নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামের সম্পদ জব্দেও যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে চিঠি দিয়েছে দুদক। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের বহিষ্কৃত নেতা ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাস ব্রহ্মচারীকে কোতোয়ালি থানার বিস্ফোরক মামলায় একদিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। একই সাথে 22 জুনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম এস.এম. আলাউদ্দিন এ আদেশ দেন। চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, এজাহারে নাম না থাকলেও পুলিশের তদন্তে সম্পৃক্ততার তথ্য আসায় কারাবন্দী চিন্ময়কে এই মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখানোর জন্য আদালতের অনুমতি চেয়েছিল তদন্ত সংস্থা। আদালত তাকে গ্রেফতার দেখানোর অনুমতি দেন। এরপর মামলাটির তদন্তকারী কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মোস্তফা কামাল চিন্ময়কে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য গত 4 জুন আদালতে আবেদন করেন। আজ আবেদনের ওপর শুনানি শেষে আদালত তাকে একদিন জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এর আগে রাষ্ট্রদ্রোহ এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা সহ আরও 4 মামলায় চিন্ময়কে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন আদালত। চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের 25 নভেম্বর রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখা ডিবি নিয়ে যায়। পরদিন 26 নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঈদের ছুটির পর আবারও আন্দোলনে ফিরেছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল না হলে মঙ্গলবার সচিবালয়ের বাদামতলায় বড় জমায়েতের ডাক দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। সোমবার জনপ্রশাসন ও মন্ত্রী পরিষদের নতুন ভবনের নিচে আয়োজিত এক সমাবেশ থেকে এ ঘোষণা দেন ঐক্য ফোরামের নেতারা। সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের মহাসচিব মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, মঙ্গলবার থেকে প্রতিটি মন্ত্রণালয় থেকে পৃথক মিছিল নিয়ে আসবেন। উপদেষ্টা দপ্তর, সচিবের দপ্তর এবং প্রশাসন শাখা থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে আসবেন। দরকার হলে টেনে হেঁচড়ে নিয়ে আসবেন। আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আইন উপদেষ্টা মন্তব্য করলেন যে আইন পাশ হওয়ার সময় তিনি দেশের বাইরে ছিলেন। এমনভাবে মন্তব্য করলেন যে আমি যদি থাকতাম এই আইন বাস্তবায়ন হতো না। চেয়ারে বসে বড় বড় কথা বলেন, উল্টোপাল্টা কথা বলেন, দেশের মানুষকে বিভ্রান্ত করেন। আপনাদের উদ্দেশ্য কি? ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পর গত 10 মাসে আমাদের মাঝে কোনো অনিয়ম খুঁজে পাইনি। তারপরেও আমাদের মনে আগুন জ্বালানোর অধিকার আপনাকে কে দিয়েছে? প্রশ্ন রাখেন মুজাহিদুল ইসলাম। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। আমি মনে করি ইতিহাসের কাঠগড়ায় এদের একদিন দাঁড়াতে হবে এবং এদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের উদ্দেশ্যকে, লক্ষ্যকে বিকৃত করার অভিযোগে, বিকৃত করার দায়ে এদের কঠোর শাস্তিতে আওতা আনতে হবে। আমি মনে করি যারা নাকি 71-এ পরাজিত তারাই এখন বিজয়ী, তারা এখন বিজয়ী ভাবে দেশের নানা ধরনের কথাবার্তা বলছে। সরকারি দলিলে এটা প্রমাণ করা হলো যে এরা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। মাসুদ কামালের বক্তব্য হচ্ছে 100% সত্য। আপনার এই সমন্বয়ক সার্জিসকে অতি দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। দর্শক বন্ধুরা, শুধু এটাই না, আমাদের বাংলাদেশের সেনাবাহিনীও সার্জিসকে চরম একটা হুঁশিয়ারি করেন। এই সার্জিস আলম আপনার সকালে একটা স্ট্যাটাস দেয়, দিয়ে ঘন্টা আপনার গেতে না গেতেই ডিলিট করে সেই স্ট্যাটাসকে আবার সংস্কার করে তারা নতুন করে আবার মনে করেন আরেকটি মনে করেন স্ট্যাটাস দেয়। এই বাহিনী হচ্ছে এতটা জঘন্য বাহিনী। এই সার্জিস বলে যে বঙ্গবন্ধু নাকি কোনো ভূমিকা ছিল না, বঙ্গবন্ধু নাকি আপনার কোনো নেতৃত্ব দেয় না, তিনি নাকি পাকিস্তানে যায় পলায় ছিল, তিনি নাকি ইন্ডিয়ায় যায় পলায় ছিল। তাহলে তার বাপে কি মুক্তিযুদ্ধ করছে? আপনারা এই ভিডিওটা দেখেন। তাহলে মানুষের ক্ষোভ এখন কেবলমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধের ভিতরে সীমাবদ্ধ না। মানুষের ক্ষোভ এই 9 মাসে এই উপদেষ্টারা কি করেছে। আওয়ামী লীগ মিছিল মিটিং করতেছে, ব্যবসায়ীরা অক্ষত অবস্থায় আছে, তারা এখন টেকা দেয় আওয়ামী লীগের মিছিল করানোর জন্য, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কাজ করতেছে আওয়ামী লীগের কাছে পয়সা খেয়ে। দেখেন, আওয়ামী লীগের সময়ে একটা
টেকনিক ছিল, যেই টেকনিকটা আমরা 5ই আগস্টের গণ অভ্যুত্থানের সেই সময়টাও দেখেছি, যে প্রথমে তারা আন্দোলনকারীদের কোনো কথাই শুনলো না, এরপরে বললো যে আমরা কোটা সংস্কার করে দেবো, তোমরা ঠান্ডা হয়ে যাও। জনগণ যখন আরও বিক্ষুব্ধ হয়ে গেল, তখন যে আমরা মন্ত্রীদের পদত্যাগ চাই, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীর পদত্যাগ চাই, তখনও কিন্তু আওয়ামী লীগ সরকার রাজি হচ্ছিল না। হ্যাঁ, আবার একটা পর্যায়ে গিয়ে তারা সেটাও রাজি হলো যে ঠিক আছে মন্ত্রীরা পদত্যাগ চাক করুক। ততক্ষণে মানুষের দাবি একটা পয়েন্টে চলে গেছে যে না, আমরা শেখ হাসিনার পদত্যাগ চাই, পুরো আওয়ামী লীগ গভর্নমেন্টেরই পদত্যাগ চাই। তার আগে কিন্তু দাবি দেওয়া হয়েছিল যে আমরা আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করেন। হ্যাঁ, তো এইটা হলো আপনার মানুষের যে ক্ষোভ, মানুষের ক্ষোভকে, কনসেন্ট্রেশনকে একটা জায়গায় নিয়ে সেটা সমাধান করা, এবং মানুষের ক্ষোভ যেন আরও মানে বিক্ষুব্ধ না হয়, আরও যেন না বাড়ে, সেটার জন্য একটা টেকনিক আছে। সেটা কি দেখেন, যখন এই 9 মাস পরে আব্দুল হামিদ তিনি বাংলাদেশ থেকে সেফলি এক্সিট নেয়, মানুষের প্রশ্ন কি তখন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কি সীমাবদ্ধ? বলেন, আপনি একদম শহর থেকে শুরু করে আপনি যে ছাত্রছাত্রীরা আছে বিশ্ববিদ্যালয়ে জিজ্ঞেস করেন, গ্রামগঞ্জে চায়ের কাপের দোকানে যায় জিজ্ঞেস করেন যে মানুষের ক্ষোভ এখন কেবলমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধের ভিতরে সীমাবদ্ধ কিনা। মানুষের ক্ষোভ এখন কেবলমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধের ভিতরে সীমাবদ্ধ না। মানুষের ক্ষোভ এই 9 মাসে এই উপদেষ্টারা কি করেছে, কি কারণে আব্দুল হামিদকে 9 মাস পরেও সেফলি এক্সিট তারা দিল। সাবের হোসেন চৌধুরী জামিন পায়, আওয়ামী লীগের মন্ত্রী মান্নান খানরা জামিন পায়, আওয়ামী লীগের মন্ত্রী আইবি 9 মাস পরে আইবিকে গ্রেপ্তার করতে হয়। হ্যাঁ, এরকম জায়গায় জায়গায় আওয়ামী লীগের সচিব, আওয়ামী লীগের আমলা, আওয়ামী লীগের শিক্ষক তারা গোপনে গোপনে মিটিং করে, আওয়ামী লীগ মিছিল মিটিং করতেছে, ব্যবসায়ীরা অক্ষত অবস্থায় আছে, তারা এখন টাকা দেয় আওয়ামী লীগের মিছিল করানোর জন্য। এইটা কিভাবে সম্ভব? এই উপদেষ্টাদের জামাইরা তারা আওয়ামী লীগের মন্ত্রীদের অর্থ সম্পদের পাহারাদারি করে, এটা কিভাবে সম্ভব? মানুষের এখনকার ক্ষোভ হলো উপদেষ্টাদের জবাবদিহিতা। উপদেষ্টাদের কাছে তারা জবাবদিহিতা চায়। তারা এই ইন্টারিম গভর্নমেন্টকে সংস্কার করে তারা একটা জাতীয় সরকার চায়, নির্বাচনকালীন একটা বিপ্লবী সরকার চায়, যারা সংস্কার করবে এবং নির্বাচন দেবে। এই উপদেষ্টাদের অনেকেরই প্রতি তো মানুষের এখন আর কোনো আস্থা নাই। সেইটার যেটা করা হয়েছে, একটা সরকারি মানে প্যাট্রোনাইজেশনে প্রেসক্রিপশনে একটা আন্দোলন নামানো হয়েছে যমুনার সামনে। হাসনাত আবদুল্লাহ ডাক দিলেন, আয় তোরা যমুনার সামনে আয়। এরপরে লোক তো অল্প, এরপরে ফোন দেয় ছাত্র শিবিরকে, জামাত ইসলামকে ফোন দেয়, ইসলামী আন্দোলনকে ফোন দেয়, গণ অধিকারকে, অমুক দলকে তমুক দলকে ফোন দেয়, বিএমপিকে। কেউ কেউ এসছেন। এরপরে কি হলো, ঠিক আছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ নিষিদ্ধ, এরপরে না আওয়ামী লীগই নিষিদ্ধ করে দাও। তারপরেও মানুষ যেন উপদেষ্টার চেয়ারের দিকে আঙ্গুল না তোলে। এটা তো আসলে আমরা ভিন্নভাবে আন্দোলন করছি, আমরা কিন্তু শাহবাগে যাই নাই, কারণ আমরা জনগণের পালসটা বুঝি। জনগণ চায় যে এই যে এখন ইন্টারিম গভর্নমেন্ট আছেন, যারা উপদেষ্টা আছেন, তাদেরকে জবাবদিহি করার জন্য। জনগণ চায় এখন এই যে মানে আপনার 9 মাসে তারা যে যে কাজগুলো করেছে তার জবাবদিহিতা। এবং এই ইন্টারিম গভর্নমেন্ট 56টা মিনিস্ট্রি, মাত্র 21 জন তারা দেশ চালাচ্ছে, বাকি আর লোকদেরকে কেন নিয়োগ দিচ্ছে না? কেন ভাই বলেন? এই জন্য তারা চায় যে এই ইন্টারিম যে বিশেষ এজেন্ডা নিয়ে কাজ করতেছে, রাজনৈতিক দল গঠন করতেছে সেখান থেকে, আর তারাই আবার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকবে। হ্যাঁ, এবং সেটা ন্যায্যভাবে না, সেটা অন্যায়ভাবে, অন্যায্যভাবে। এবং তারা এই যে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কাজ করতেছে, আওয়ামী লীগের কাছে পয়সা খেয়ে। জনগণ এটার জবাব দিতে চায়। জনগণ আর এই ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টাদের প্রতি আর তাদের সেই আস্থার জায়গাটা নাই। এটা সংস্কার করে তারা একটা জাতীয় সরকার বা বিপ্লবী সরকার চায়, যারা প্রকৃতার্থেই শহীদদের চেতনার জন্য কাজ করবে, দেশের সংস্কার করবে এবং নির্বাচন করবে। যুক্তরাজ্য থেকে পাচার হওয়া অর্থ ফেরতে অভূতপূর্ব সাফল্য দেখাচ্ছেন ডক্টর ইউনূস। স্বৈরাচার আওয়ামী সরকারের সাবেক ভূমিমন্ত্রী ভূমিদস্যু সাইফুজ্জামানের 1000 কোটি টাকা দেশে ফেরত আনার কাজ ইতিমধ্যে প্রক্রিয়াধীন রয়েছে। এরই মধ্যে পাচার হওয়া আরও 4 জনের সম্পদ ফেরত আনতে কাজ শুরু করে দিয়েছে ডক্টর ইউনূসের সরকার। সাইফুজ্জামানের মতো তাদের এসব সম্পদ জব্দে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ডক্টর ইউনূসের অর্থ ফেরত আনার প্রক্রিয়া যুক্তরাজ্যের অর্থ পাচারকারীদের মনে কাঁপন শুরু হয়েছে। এই ভিডিওতে আলোচনা করব পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে, নতুন করে কাদের অর্থ নিষেধাজ্ঞার মুখে পড়তে হচ্ছে যুক্তরাজ্যে, ইউনূস সরকার কি পারবে এই অর্থ দেশে আনতে? চলুন বিস্তারিত
বিস্তারিত জেনে নেওয়া যাক। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহানের দুই ছেলে, গ্রুপের ভাইস চেয়ারম্যান শাফিয়াত সুবহান সানভীর এবং ভাইস চেয়ারম্যান সাফওয়ান সুবহানের যুক্তরাজ্যে পাচার করা সম্পদের তথ্য জানিয়ে এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে সে দেশে চিঠি পাঠানোর কথা বলেছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। এই তালিকায় আরও আছেন যুক্তরাজ্যের সাবেক হাই কমিশনার সাইদ মুনা তাসনিম ও তার স্বামী ব্যবসায়ী তৈহুদুল ইসলাম। তারা পরস্পর যোগ সাজশে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড সহ 21টি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও নাম সর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 2000 কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন। বর্তমানে যারা বিদেশে অবস্থান করছেন তারা তাদের দেশের সম্পদ বিক্রি করার চেষ্টা করছেন। তারা যাতে ওই সম্পদ বিক্রি করতে না পারেন সে বিষয়ে কাজ করছে সরকার। সোমবার রাজধানীতে দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আজ আমরা আরও কয়েকটি সম্পত্তির তথ্য যুক্তরাজ্যে পাঠিয়েছি। এর মধ্যে রয়েছে আকবর সুবহান সাহেবের দুই ছেলে সাফিয়াত ও সাফওয়ানের কিছু সম্পত্তির তথ্য। বসুন্ধরা চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান এবং তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে সরকারের রাজস্ব ফাঁকি, ভূমি জবরদখল, ঋণের অর্থ আত্মসাৎ, অর্থ স্থানান্তর এবং হস্তান্তর সহ মানি লন্ডারিং এর অভিযোগের অনুসন্ধান করছে দুদক। এর অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য তাদের দুদকে তলবও করা হয়েছে। সাবেক ভূমিমন্ত্রী ভূমিদস্যু সাইফুজ্জামান জাবেদের ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি এবং এনআরবিসি কমার্শিয়াল ব্যাংকের সাবেক নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামের মালিকানাধীন কিছু সম্পত্তি নিয়েও লন্ডনে তথ্য পাঠানো হয়েছে বলে জানান দুদক চেয়ারম্যান। তিনি বলেন, আমি আশা করছি এসব প্রচেষ্টার সুফল আমরা অচিরেই পাব। দুদকের পাঠানো তথ্যের ভিত্তিতে সম্প্রতি সাবেক লন্ডনে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পদ জব্দের কথা জানান যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি। এর আগে মে মাসের তৃতীয় সপ্তাহে ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে ওরফে দরবেশ বাবার ছেলে শায়ান এফ রহমান এবং তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমানের যুক্তরাজ্যে থাকা সম্পত্তি জব্দ করেছিল এনসিএ। তবে সে অর্থ সরকার ফেরাতে পেরেছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরানোর চেষ্টায় গতি আনতে সম্প্রতি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডন সফর করেন দুদক চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সোমবার ব্রিফিংয়ে তিনি সেই সফরের অভিজ্ঞতাও তুলে ধরেন আব্দুল মোমেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমরা আমাদের কর্মসূচিতে লন্ডন গিয়েছি। সেই সময় মাননীয় প্রধান উপদেষ্টাও সেখানে সফরে ছিলেন। কাজেই আমাদের যাওয়াটা একসাথেই হয়েছে, কিন্তু প্রোগ্রামটা ছিল ভিন্ন। আমরা আগে থেকে ঠিক করেছিলাম যে লন্ডনে তাদের জাতীয় অপরাধ সংস্থা এবং আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থা এর সঙ্গে বৈঠক হবে। আমরা বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ও সম্পদের একটি প্রাথমিক তালিকা এবং আদালতের আদেশ সংযুক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছি। এবার আমি বলতে পারি এনসিএ খুবই কার্যকরভাবে কাজ করেছে। সাবেক ভূমিমন্ত্রী ভূমিদস্যু সাইফুজ্জামান জাবেদের অনুপার্জিত আয় এবং পাচারকৃত অর্থে কেনা সম্পদ তারা জব্দ করতে আমাদের সহায়তা করেছে। এনসিএর এই বন্ধুসুলভ সহযোগিতার জন্য আমরা তাদের ধন্যবাদ জানিয়েছি। মোমেন বলেন, আমাদের লন্ডনে উপস্থিত থাকার সময় এই সম্পদ জব্দের আদেশ জারি হয়। জাবেদ সাহেবের মোট 580টি বাড়ির খোঁজ আমরা পেয়েছি। এর মধ্যে 343টি যুক্তরাজ্যে, 228টি সংযুক্ত আরব আমিরাতে এবং 9টি যুক্তরাষ্ট্রে অবস্থিত। বাংলাদেশের প্রপার্টি বাদ দিয়ে বলছি, শুধু যুক্তরাষ্ট্রে 343টি বাড়ির আনুমানিক মূল্য প্রায় 73.15 মিলিয়ন পাউন্ড, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় 1025 কোটি টাকা। এনসিএ ইতিমধ্যে এই সম্পদ ফ্রিজ করেছে। এছাড়া তার প্রায় $25 লাখ সমপরিমাণ ব্যাংক আমানত ফ্রিজ করা হয়েছে। আরও কিছু দেশে তার সম্পত্তি আছে বলে আমরা জানতে পেরেছি। সেগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত সহ একাধিক দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসেসমেন্ট রিকোয়েস্ট পাঠানোর কথা তুলে ধরে দুদক চেয়ারম্যান বলেন, আমাদের সৌভাগ্য যে যুক্তরাজ্য প্রথমে সাড়া দিয়েছে। লন্ডন সফরের সময় ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন কোঅর্ডিনেশন সেন্টার অন্যান্য সংস্থার সঙ্গে বৈঠকে একটি আন্তর্জাতিক সহযোগিতার কাঠামো তৈরি করার চেষ্টার কথা জানান দুদক চেয়ারম্যান। তিনি বলেন,
বাংলাদেশ এই ধরনের অনুসন্ধান ও আইনি ব্যবস্থায়ও এখনও অভিজ্ঞ নয়, তাই এনসিএ আমাদের প্রশিক্ষণ দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। ইতিমধ্যেই একজন বিদেশি প্রশিক্ষক আমাদের সঙ্গে কাজ করতে শুরু করেছেন। মোমেন বলেন, এখানে একটা সূক্ষ্ম বিষয় রয়েছে। জব্দকৃত সম্পদ বাংলাদেশে ফেরত আনতে হলে আমাদের দাবি যথাযথভাবে প্রতিষ্ঠা করতে হবে। আমাদের আদালতের আদেশের পাশাপাশি যুক্তরাজ্যের আদালতেরও সম্মতি লাগবে, সেটা ছাড়া সম্পদ ফেরত আসবে না। তিনি বলেন, জাবেদ সাহেবের বিষয়ে যেটি বললাম, তাছাড়া আমরা আরও কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধান করছি, তবে শেষ পর্যন্ত ওই মামলা ও টাকা আদায়ের কাজটি দুর্নীতি দমন কমিশনের মাধ্যমেই সম্পন্ন হবে। আমরা BFIU এর সঙ্গে সমন্বয় করে কাজ করছি। আশা করি বাকিদের ক্ষেত্রেও আমরা সফল হব। যারা অর্থ পাচার করছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে অর্থ ফেরত আনার একটি প্রক্রিয়া নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে। সে বিষয়ে প্রশ্ন করলে দুদক চেয়ারম্যান বলেন, দুদকের পক্ষ থেকে আমরা শুধু বলতে চাই, দুদকের যেসব মামলা রয়েছে তার কোনোটি কম্পাউন্ডেবল নয়। আমাদের মামলাগুলোর ক্ষেত্রে কোনো আপোষ বা সমঝোতার সুযোগ নেই। যেহেতু দুদকের মামলা ফৌজদারি প্রকৃতির, সেগুলোর নিষ্পত্তি আলাপ আলোচনার মাধ্যমে সম্ভব নয়। তবে গভর্নর যে দেওয়ানি মামলা করেছেন তা আমাদের আওতাভুক্ত নয়। আমরা দুদকের বিধিবদ্ধ আইনের আওতায় থেকে যতটুকু করা দরকার তা করে যাচ্ছি। পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে সাফল্য খুব সীমিত। এক দুটি ব্যতিক্রম বাদ দিলে কার্যত নজির নেই। এ পর্যন্ত যেটুকু অর্থ ফেরত এসেছে তার জন্য যে পরিমাণ ব্যয় হয়েছে সেটিও কম নয়। এ বিষয়ে প্রশ্ন করলে দুদক চেয়ারম্যান বলেন, যখন একটি দেশের টাকা অন্য দেশে চলে যায় তখন সেই দেশ স্বাভাবিকভাবেই বলবে, এটা আমার টেরিটোরিয়াল সম্পদ, আমি কেন ফেরত দেব? আমরা যদি আইনগতভাবে প্রমাণ করতে পারি যে ওই অর্থ অবৈধভাবে পাচার হয়েছে, তবেই তা ফেরত পাওয়া সম্ভব। তবে এটা সহজ কাজ নয়। আমি নিশ্চিতভাবে বলতে পারি না যে সব অর্থ ফেরত আনা সম্ভব, তবে যতটুকু আমরা আইনের আওতায় প্রমাণ করতে পারবো ততটুকু ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। আরেক প্রশ্নে তিনি বলেন, আমরা আগের সরকারের সময় অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিয়েছি। এখন যারা ক্ষমতায় আছে তাদের বিরুদ্ধে যদি স্পেসিফিক অভিযোগ আসে আমরা অবশ্যই অনুসন্ধান তদন্ত করব, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের কারণে কেউ অভিযুক্ত হবেন না। আমরা প্রমাণ ভিত্তিক কাজ করি। অর্থ পাচার প্রমাণের ক্ষেত্রে আমাদের আদালতের রায় বিদেশে পাঠালেই যথেষ্ট নয়। সেই দেশের কর্তৃপক্ষকে জানাতে হবে কিভাবে অর্থ স্থানান্তর হয়েছে, কোন ব্যাংকে গিয়েছে বা সম্পদ রূপান্তরে হয়েছে। প্রমাণ ছাড়া কিছুই সম্ভব নয়। কিছু সম্পদ কেমান আইল্যান্ডেও চলে গেছে জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, সেগুলো আমরা এখনো অনুসরণ করতে পারিনি। স্বৈরাচার আওয়ামী লীগের অনেকেই এখন ভারতেও অনেকে অবস্থান করছেন। তাদের ব্যয় বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে চলছে বলে অনেকের ধারণা। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ভারতের সঙ্গে 2011 সালের চুক্তি রয়েছে, যা কাজে লাগিয়ে অপরাধীদের ফেরত আনা সম্ভব হতে পারে। স্বৈরাচার আওয়ামী সরকারের 3 জন মন্ত্রী লন্ডনে অবস্থান করছেন। তাদের বিদেশি নাগরিকত্ব থাকার অভিযোগ নিয়ে প্রশ্ন করলে মোমেন বলেন, আমরা দ্বৈত নাগরিকত্ব নিয়ে সরকারি পর্যায়ে তদন্ত করছি, কারণ এটি অনেক সময় মানি লন্ডারিংয়ে সহায়ক হয়। অর্থ পাচার বিষয়ে 4টি সংস্থা কাজ করছে। কোনো সমন্বয়হীনতা রয়েছে কিনা প্রশ্ন করলে তিনি বলেন, এখন পর্যন্ত দুদকের দৃষ্টিকোণ থেকে সমন্বয়হীনতা স্পষ্টভাবে দেখা যায়নি। তবে যেহেতু অন্য সংস্থাগুলো কাজে জড়িত তাই সমন্বয়ের প্রয়োজন আছে। সুপ্রিয় দর্শক, ডক্টর ইউনূসের সরকার কি পারবে এই অর্থ ফেরত আনতে? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার। আসসালামু আলাইকুম। মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক ছিল সেই বৈঠক জামাত বয়কট করেছে, বর্জন করেছে এবং এটি নিয়ে রাজনৈতিক মহল, সরকারের মধ্যে, একই সঙ্গে গণমাধ্যমে নানান ধরনের বিশ্লেষণ চলছে। সরগরম অবস্থা। কি হতে চলেছে, কি হচ্ছে, জামাত কোন ভূমিকা অবতীর্ণ হয়। জামাত যে এই বৈঠকে অংশ নেবে না তারা সেটি ঐকমত্য কমিশনের যারা সদস্য তাদেরকে আগেই জানিয়ে দিয়েছিল এবং কারণ হিসেবে বলছে লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা যে বৈঠক হয়েছে এবং সেই বৈঠক থেকে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনে ঘোষণা দেওয়া হয়েছে, এতে করে তারা মনে করছে যে রাজনৈতিক দল হিসেবে, অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে তাদেরকে ইগনোর করা হয়েছে। এর প্রতিবাদ হিসেবে তারা এই বৈঠকটি বর্জন করেছে। জামাতের শীর্ষ পর্যায়ের কোনো কোনো নেতা গণমাধ্যমকে এমনটাই জানিয়েছে এবং এটা তারা বলতে গেলে ঢাকঢোল পিটিয়েই জানাচ্ছে। তারা অভিমান করেছে, গোস্বা করেছে, নাকি এক ধরনের হুঙ্কার, হুঁশিয়ারি সরকারের প্রতি, সেটা নিয়ে নানান ধরনের আলোচনা চলছে। সরকারের পক্ষ থেকে বা জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকেও
বিষয়টি যে কতটা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে সেটাও আমরা দেখলাম। তাদের পক্ষ থেকে জামাতকে বলা হয়েছিল, আপনারা আসুন, আপনারা দেরি করে হলেও আসুন, 2 ঘন্টা পর হলেও জয়েন করুন। সরকার যে খানিকটা বিব্রত, খানিকটা ভয়ে আতঙ্কে রয়েছে, সেটি মোটামুটি বোঝা যায়। নইলে এইভাবে তাদের প্রতি আকুল আবেদন জানাবে কেন? আবার জামাতও একটু টোকা মেরে দেখলো যে তাদের অবস্থানটা এখনও সরকারের কাছে কতটা গুরুত্বের। তাদের শক্তিমত্তা বেশ ভদ্রতার সঙ্গে একটু অভিমানের সুরে জানান দেওয়ার চেষ্টা করা হলো। যে দলের ভোট নেই 10% ভোটও যাদের ঝুড়িতে নেই, তাদের এতটা প্রভাব বিস্তারের কারণ কি সে তো আমরা খুব ভালো করে জানি। জামাতের শক্তির উৎস কোথায়, জামাত কি করতে পারে সেটিও আমরা খুব ভালো করে জানি। লন্ডনে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার মধ্যকার যে বৈঠক, সেটিকে জনমানুষের একটি বড় অংশ বেশ সন্দেহের দৃষ্টিতে দেখছেন যে তাদের মধ্যে কোনো আন্ডার টেবিল ডিল হলো কিনা। আবার কেউ কেউ বলছেন যে এটা তো স্বাভাবিক, গত কয়েকদিন আলোচনা নানান বিষয় উঠে এসেছে যে বিএনপিকে টোপে ফেলা হয়েছে। আবার একটি পক্ষ বলছেন এটা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সেফ এক্সিটের কারণে বিএনপিকে হাতে রাখলো একটা সমঝোতায় পৌঁছে। তিনি সত্যি সত্যিই হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে চান এবং তিনি এনসিপি কিংবা জামাতের উপর আর ভর করতে চাইছেন না। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, যে কোনোভাবে যে কোনো অবস্থায় বিপদে পড়তে পারেন, এই জন্য বিএনপির সঙ্গে একটি সমঝোতায় গেছেন। তবে এই বৈঠকটি ঘিরে তো মানুষের সন্দেহ অবিশ্বাস দানা বেঁধেছিল এবং সেই দানা ক্রমান্বয়ে আরও বেশি বাড়ছে। এটা যেমন ঠিক, আবার দুজনের এই বৈঠকটি যে খুবই গুরুত্বপূর্ণ ছিল বা বৈঠকটি হওয়ার দরকার ছিল, সে যে আঙ্গিকেই হোক না কেন, এটিও তো অস্বীকার করার কিছু নেই, এটিও মানুষ মনে করছে। এখন জামাত যে বলছে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়ে তাদেরকে ইগনোর করা হয়েছে বা দেশে এসে প্রধান উপদেষ্টার এই বিষয়টি ঘোষণা দেওয়া উচিত ছিল, তাদেরকে ইগনোর করা হয়েছে, মূল্যায়ন করা হয়নি। যখন প্রধান উপদেষ্টা ঈদের আগের দিন গত 6 জুন জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিলে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিলেন একটি প্রাথমিক পর্যায়ে, তখন কি বিএনপিকে ইগনোর করা হয়নি? বিএনপি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছিল, জামাত বরাবরই বলে আসছিল যে রোজার আগে বা এপ্রিলের মধ্যে নির্বাচন হলে সমস্যা নেই, তাদের কথাটি রেখেই বা এনসিপির দাবি অনুযায়ী এনসিপির সাথে সলা পরামর্শ করেই আমরা ধারণা করি যে তাদের সাথে সলা পরামর্শ ছাড়া তো তিনি তার জাতির উদ্দেশ্যে ভাষণে এই টাইম ফ্রেমটি উল্লেখ করেননি, নিশ্চয়ই আলোচনা করেছিলেন। তাহলে সেক্ষেত্রে কি বিএনপিকে ইগনোর করা হয়নি? যখন এনসিপির এক ধরনের মব ক্রিয়েট করা হলো, প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে অবস্থান করা হলো আন্দোলনের মাধ্যমে, একটা কথিত আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হলো এবং জামাতের সমর্থনে বিএনপি তো দাবি জানিয়ে আসছিল যে এইভাবে রাজনৈতিক দলের কার্যক্রম বা রাজনৈতিক দল নিষিদ্ধ করা ঠিক হবে না, তখন বিএনপিকে ইগনোর করা হয়নি। এখন পরবর্তীতে আমরা দেখলাম যে বিএনপি যদিও মুখ রক্ষার জন্য তারা আনন্দ প্রকাশ করেছে যা আওয়ামী লীগ রাজনীতি বন্ধ হওয়াতে। এদিকে লন্ডনে যে বৈঠক হলো, পরবর্তী যে সংবাদ সম্মেলনে ডক্টর খলিলুর রহমান উল্লেখ করলেন যে নির্বাচন কমিশন খুব দ্রুত একটা নির্বাচনের তারিখ ঘোষণা করবে। এটা যে একেবারে ফালতু একটা বক্তব্য, মানুষের চোখে ধুলা দেওয়া, সেটি প্রথম থেকে বলে আসছি। এটা নিয়ে আবার বিএনপির মধ্যে নানান কেন্দ্রিক নাটক আমরা দেখতে পাচ্ছি। প্রধান নির্বাচন কমিশনার তিনি সাংবাদিকদের বললেন যে এই যে ঘোষণাটি সংবাদ সম্মেলনে, এটি আনুষ্ঠানিক কোনো ঘোষণা নয়, সেখানে কোনো রাজনৈতিক দল বা বিএনপি অথবা সরকারের কোনো সই স্বাক্ষর নেই, তো সেটার উপর ভিত্তি করে আমি কীভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করব? খুবই স্বাভাবিক কথা, খুবই সত্য কথা। এই মন্তব্য তিনি যখন করলেন, তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনি কি বললেন যে লন্ডনের যে সিদ্ধান্ত হয়েছে সেটি সরকারের পক্ষ থেকে যেন অবশ্যই নির্বাচন কমিশনকে জানানো হয় আনুষ্ঠানিকভাবে এবং তারা যেন একটা দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে।
আবার আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি লন্ডনে সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, তিনি আবার কি বলছেন, ব্রাজিলের রাষ্ট্রদূত যখন তাদের মধ্যে যখন বৈঠক অনুষ্ঠিত হলো মঙ্গলবার, তারপরে সংবাদ সম্মেলনে তিনি বলছেন নির্বাচনের দিনক্ষণ সেটা নির্বাচন কমিশন ঘোষণা করবে, সেটা তো আর সরকার বলতে পারবে না, আমরাও বলতে পারবো না। নির্বাচন তারিখ কমিশন থেকে আসবে এবং সেটার জন্য অপেক্ষা করব, নিশ্চয়ই নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা দিনক্ষণ ঘোষণা করা হবে। এটা কেমন কথা? সরকারের নির্দেশ ছাড়া নির্বাচন কমিশন কিভাবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে? দিনক্ষণ তারা স্পষ্টভাবে ঘোষণা করতে পারে, কিন্তু টাইম ফ্রেমটা তো বা রোড ম্যাপটা তো সরকারের পক্ষ থেকে যেতে হবে, তারপর নয় নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। তো এইগুলো জেনে শুনে বিএনপির পক্ষ থেকে যে ধরনের কথাবার্তা, বিভিন্ন পর্যায়ে নেতাদের মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য, তা স্রেফ মানুষের সঙ্গে নাটক করা, এটা আমরা মনে করছি। এবং এই নাটক তো সর্বদিক থেকে চলছে, সরকারের পক্ষ থেকে চলছে, সরকারের যারা স্টেক হোল্ডার তাদের পক্ষ থেকে চলছে। যেমন আমার মনে হয় শুরু থেকে বলে আসছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি ট্রাপে ফেলা বিএনপিকে। নিশ্চয় জামাত বা এনসিপির সঙ্গে আলোচনা ছাড়া তিনি এটি করেননি, করার কথা নয়। যদিও অনেকে বলেন তিনি বেশ চালাক লোক, সাংঘাতিক মাত্রায় তিনি খুব অতিমাত্রায় চালাক, তিনি কখন কি করেন ঠিক বোঝা যায় না। তবে এখনও পর্যন্ত আমার মনে হয় যে তাদের পরামর্শে সব কিছু হচ্ছে, এবং জামাত যা করছে এবং এনসিপির যে বিরোধিতা, সেটিও নাটকের অংশ। নাটক সব জায়গায়, এই নাটকের ক্রস ফায়ারে পড়ছে সাধারণ মানুষ। আমির খসরু মাহমুদ চৌধুরী কি বলছেন, যে নির্বাচনের জন্য বা নির্বাচন কমিশনের ঘোষণার জন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে, একদম অস্থিরতার মধ্যে সারাক্ষণ থাকলে তো হবে না, একটু সহনশীল হতে হবে। যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য এতটা উদ্গ্রীব ছিল, অন্যান্যদের অভিযোগ ছিল যে বিএনপি কেন এতটা উতলা হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য, নির্বাচনের জন্য, যদিও তাদের কথাগুলোকে আমি সমর্থন করি না, বরঞ্চ বিএনপি রাইট ট্র্যাকেই ছিল। এখন আবার তাদের যে ভুল পাল্টে গেল, সেটি অনেক ধরনের সন্দেহের সৃষ্টি তো করেছেই। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেই ভুল পাল্টেছেন কিনা, তিনি সেফ এক্সিটের জন্য বিএনপির সাথে সত্যি কোনো ধরনের সমঝোতা করেছেন কিনা, তা তো আমরা জানি না। তবে সব কিছু যে নাটক, আবারও সেটি বলতে হয়। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বিগত আওয়ামী লীগ সরকার আমলে আপনারা প্রায়ই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের নামটা বারবার শুনেছেন এই কারণে আওয়ামী লীগ আমলে তারা মানবাধিকার বিরোধী কী কর্মকাণ্ড করেছে, এবং বিভিন্ন সময় এই সংগঠনের যিনি হাই কমিশনের যিনি হাই কমিশনার ফলকার তুর্ক, কেউ বলে ভলকার তুর্ক, উচ্চারণটা আমি ঠিক জানি না। আমাদের প্রথম আলো দেখি লেখে ফলকার তুর্ক এবং অন্যান্য পত্রিকা লেখে ভলকার তুর্ক, যেটাই হোক। এই ভদ্রলোকের কিন্তু আমরা বিবৃতি দেখেছি, এবং সেই বিবৃতিগুলোতে আওয়ামী লীগের যে মানবাধিকার বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড, তার সমালোচনা তারা কিন্তু করত। সেই সমালোচনা নিয়ে আওয়ামী লীগ সরকারে যারা মন্ত্রী ছিলেন তারা বলতেন গাজায় এত মানবাধিকার বিরোধী কর্মকাণ্ড হচ্ছে, সেটা নিয়ে কিছু বলে না, আমাদের নিয়ে কেন বলে, ওইদিকে নজর দেন, হ্যান করেন ত্যান করেন, এগুলি বলা হতো। এবং আমাদের যিনি ডক্টর ইউনূস, আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা, ওনাকে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ইউরোপীয় এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠনের বিবৃতি ওনার পক্ষেও এসেছে অনেক সময়। উনি এগুলিকে বেশ গুরুত্ব দিয়ে থাকেন। আধুনিক মানুষ সেভাবে ওনারা হয়তো সেগুলি ভাবেন যে এদের বক্তব্যগুলি খুবই মানবাধিকার এবং গণতন্ত্রের সপক্ষে বক্তব্য। তো এখন তো ইউনূস সাহেব রাষ্ট্র চালাচ্ছেন, সরকার চালাচ্ছেন। এখন এই যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন, এখন ওনাদের ইউনূস সাহেবের যে রাষ্ট্র পরিচালনা এবং বিভিন্ন আইন প্রণয়ন করার যে ব্যাপার স্যাপার আছে, এগুলোকে তারা কীভাবে মূল্যায়ন করছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু।
সোমবার মানে গতকালকে সুইজারল্যান্ডের জেনেভায় এই 59তম মানবাধিকার পরিষদে এই মানবাধিকার বিষয়ক হাই কমিশন সেখানে তাদের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেছে। সেই প্রতিবেদনে তারা কিন্তু বাংলাদেশের কিছু ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ছোট্ট একটা বিবৃতি তারা দিয়েছে, মানে বিবৃতি ঠিক না, ওখানে সারা দুনিয়ার ঘটনা নিয়ে আছে, ইরান ইসরায়েলের যুদ্ধ এটা নিয়ে আছে, বিভিন্ন সুদানের ঘটনা নিয়ে আছে, সিরিয়ার ঘটনা নিয়ে আছে, বিভিন্ন দেশের সারা দুনিয়ার যত দেশ আছে যেখানে যেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সবগুলি ঘটনায় সেখানে ছোটো 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 করে তাদের পছন্দ হয়েছে, তারা যেগুলিকে উদ্বেগজনক মনে করেছে সেটাকে উল্লেখ করেছে, তারা যেটাকে পজিটিভ মনে করেছে সেটাকে ওইভাবে উল্লেখ করেছে। সেভাবে বাংলাদেশেরও ব্যাপারে একটা প্যারা আছে। সেই প্যারায় কী আছে আমি সেটা হুবহু আপনাকে অনুবাদ করে পড়ে শোনাচ্ছি। এই অনুবাদটা আমি নিয়েছি প্রথম আলো থেকে। আমি আরও কয়েকটা পত্রিকায় দেখেছি, প্রথম আলো অনুবাদটা আমার কাছে পছন্দ হয়েছে, আমি ওইটি আপনাদেরকে পড়ে শোনাই। সেখানে ফলকার টুর বলেছেন যে আমি অনুপ্রাণিত বোধ করছি যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো সংলাপের মাধ্যমে অগ্রগতি অর্জন করছে। সংস্কার, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্য অর্থবহভাবে এগিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান জানিয়েছি। এটুকু পজিটিভ কথা। আমরা দেখছি সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছে এবং তারা সংস্কার, অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরির জন্য এগিয়ে যাওয়ার জন্য উনি আহ্বান জানিয়েছেন। এখানে একটা কথা খেলে বলা যায়, সেটা হলো যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, এটার অর্থটা কী? এটার আবার নানা ধরনের ব্যাখ্যা এখন আবার দেখছি। কিন্তু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে অনেকে বলতে চাচ্ছেন যে কত বেশি ভোটার আসবে সেটাই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ডেফিনেশন। আবার আগে শুনতাম যখন নাকি বিএনপি নির্বাচনে যেত না আওয়ামী লীগ আমলে, তখন শুনতাম যে কতগুলি দল নির্বাচনে অংশ নিচ্ছে, অথবা যারা ভোট দিতে যাচ্ছে তারা ভোট দিতে যে তাদের পছন্দের প্রার্থীকে সেখানে পাচ্ছে কিনা, অথবা তারা পর্যাপ্ত সংখ্যক বিকল্প চয়েসের জন্য তারা প্রার্থী পাচ্ছে কিনা, এটাকে অন্তর্ভুক্তিমূলক বলে। যাই হোক, সরকার পাল্টে যায়, সংজ্ঞা পাল্টে যায়, আমাদের এখানেও তাই হয়তো হবে আগামীতে। যাই হোক, সেটা নিয়ে আর আলোচনা করি না। আমি ওনার এই বিবৃতির পরের অংশটুকু পড়ছি। সেখানে উনি বলেছেন, অবশ্য রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে সম্প্রতি আইনের পরিবর্তন আনা এবং এ সংক্রান্ত সব কর্মকাণ্ড নিয়ে আমি উদ্বিগ্ন। খুব ঠান্ডা মাথায় খেয়াল করুন, উনি কি বলেছেন? যে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করার জন্য একটা আইনের পরিবর্তন করা হয়েছে। কিন্তু আপনি এটা জানেন যে মানে এই সরকার কিছুদিন আগে যে একটা মানে আপনার সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ জারি করেছে 2025। সেখানে বলা সেটা কেন করা হয়েছে? যে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি বা সত্তা বলতে নেই সংগঠন, আমি ওদের ভাষায় বলছি, যে ব্যক্তি বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025 অন্তর্বর্তীকালীন সরকার জারি করেছে। এবং সেই সঙ্গে তারা আর কি করেছে? এটা জারি করার মাধ্যমে তারা কি করেছে? এটা জারি করার মাধ্যমে এই জারি করার আলোকে যে যতদিন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আওয়ামী লীগের সংগঠনের বিভিন্ন আওয়ামী লীগের যারা ভাতৃপ্রতিম সংগঠন আছে সবগুলোর নেতাকর্মীদের বিচার শেষ না হবে ততদিন পর্যন্ত এদের যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ হয়েছে এই আইনের মাধ্যমে। এরপর আর কি করছে? আর করছে হলো এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটা করছে, অপরাধ ট্রাইব্যুনাল, তাদের কিছু আইন সংশোধন করেছে। আইন সংশোধন করার মাধ্যমে আগে এদের আইনে ছিল না যে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারবে, এমন কোনো আইন তাদের ছিল না, এখতিয়ার তাদের ছিল না। ওই এখতিয়ারটা এখন দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যদি মনে করে যে কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে তারা চাইলে শাস্তি দিতে পারে। মানে শাস্তি দেওয়া মানে কি নিষিদ্ধ করতে পারে, আংশিক নিষিদ্ধ করতে পারে, কর্মকাণ্ড নিষিদ্ধ করতে পারে, অনেক কিছুই করতে পারে। এটা তারা করার সুযোগটা আইনটা সংশোধন করেছে। এই যে আইনটাকে সংশোধন করা, এই যে অধ্যাদেশটা জারি করা, এটার ব্যাপারেই কিন্তু এই ভলকার
তুর্ক বলেছেন যে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে সম্প্রতি যে আইনে পরিবর্তন আনা হয়েছে এবং এ সংক্রান্ত সব কর্মকাণ্ড মানে এই আইনের আলোকে যে রাজনৈতিক দলগুলোকে যে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, এখন আপাতত তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না, এইগুলি হলো সব কর্মকাণ্ড। এই সব কর্মকাণ্ড নিয়ে উনি উদ্বিগ্ন। তার মানে সরকারের এই আইনটাকে, এই অধ্যাদেশটাকে এবং এ সংক্রান্ত কর্মকাণ্ডকে জাতিসংঘ মানবাধিকার কমিশন ভালোভাবে দেখছে না। এটাকে মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক বলে তারা বিবেচনা করছে। তারপরে উনি শেষ বাক্যটা এভাবে লিখেছেন, এটা অন্যায্যভাবে সংগঠনের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও সমবেত হওয়ার স্বাধীনতাকে সীমিত করবে। মানে এই আইনটা হলে সংগঠন করার স্বাধীনতাকে সীমিত করে দিবে, মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করে দিবে এবং একসঙ্গে কিছু লোক একটা বিষয়ে আলোচনা করার জন্য সমবেত হবে, সেই সমবেত হওয়ার স্বাধীনতাকেও সীমিত করবে। কথা কিন্তু পরিষ্কার। এই কথাগুলো পশ্চিমা জগতের কাছে খুবই প্রিয় ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে দেখবেন, কিভাবে মূল্যায়ন করবেন? উনি কি বুঝতে পারছেন যে ওনার অবস্থানটাকে উনি টেনে কোথায় নামিয়ে নিয়ে যাচ্ছেন? ওনার কর্মকাণ্ড নিয়ে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন এখন সমালোচনা করছে। এই সমালোচনাটা উনি অর্জন করেছেন। এটা কি শেষ বয়সে এসে ওনার অর্জন করার কথা ছিল না। যে কাজটা উনি করতে যাচ্ছেন এটা তো বোঝাই যাচ্ছে, এই আইনটা সংশোধন করা হয়েছে আওয়ামী লীগকে এবং তার অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার জন্য। এটা বোঝাই যাচ্ছে, বুঝতে কোনো কষ্টকর হওয়ার কথা না। ভলকের তুর্কের যখন কষ্ট হয় নাই, আমাদের নাকি কষ্ট হবে? আমরা তো এখানেই বসে আছি। শেষ পর্যন্ত ওনারা পারবেন কি না এবং করলে পরে তার প্রতিক্রিয়া আমাদের এই সমাজে কি হবে সেটা বোঝার মতো মানসিক স্থিরতা কি ডক্টর ইউনূস সাহেবের আছে? ওনার বয়স হয়ে গেছে, আমার ইদানিং একটু সন্দেহ হচ্ছে। ভিন্ন মতকে ধারণ করার যে ক্ষমতা সেটা কি আছে? কিছু বললেই যে কথাটা বলা হয়, আমি এই কথাটা বলে আলোচনাটা শেষ করব। এটা নিয়ে পরে আরেকটা আলোচনা করব, যে কথাটা বলবো এখন সেটা নিয়ে। সেটা কি হচ্ছে, যে কথাটা বলা হচ্ছে যে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান, মানে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তেমন ব্যক্তি বা সত্তা মানে সংগঠন, এটাকে নিষিদ্ধ করতে হবে। এই হলো মূল লক্ষ্য। তো এদেশের সন্ত্রাসী কার্যক্রম কে করে বলেন? কোন দল করে? আমি একটা সহজ উত্তর দিই, এদেশে সব সময় সন্ত্রাসী কার্যক্রম করে সরকারে যে থাকে সেই সরকারের যে দল তারা। যখন আওয়ামী লীগ থাকে সরকারে আওয়ামী লীগ করে, যখন বিএনপি থাকে সরকারে বিএনপি লোকজনরা করে, যখন জাতীয় পার্টি ছিল সরকারে তাদের লোকজন করছে, আগামীতে যারাই ক্ষমতায় আসবে তাদের লোকজনই সন্ত্রাসী কর্মকাণ্ড করবে। এখনই যারা ক্ষমতায় আসবে বলে মনে করা হচ্ছে তাদের লোকজন গ্রামাঞ্চলে এবং উপজেলা জেলা পর্যায়ে অলরেডি সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। ভাই, একজন লোকের কাছ থেকে চাঁদা আদায় করা সন্ত্রাসী কর্মকাণ্ড, এগুলো শুরু হয়ে গেছে। কাজেই যদি আইন করতে হতো, আমি তো মনে করি আইনটা এইভাবে করা উচিত ছিল যে যারা সরকারে থাকবে তাদের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হোক, যতদিন তারা সরকারে থাকবে তাদের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে। এমন করলে সন্ত্রাস কমতো। এভাবে করবে না। এখন আওয়ামী লীগ আছে সারা দেশে, তাহলে আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড কেমনে করবে? আওয়ামী লীগ যখন বলতো যে বিএনপিরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, জামাত করে, তখন আমাদের কাছে হাস্যকর মনে হতো। কেন? কারণ বিএনপি এবং জামাত তো নিজের জীবন রক্ষার জন্য দৌড়ের রূপে থাকতো, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড কখন করবে? এখন একই জিনিস, এখন তো আওয়ামী লীগ নিজের জীবন রক্ষার্থে দৌড়ের উপরে আছে, সন্ত্রাসী কর্মকাণ্ড কখন করবে? কাজে এই যে সিদ্ধান্তটা সরকার নিয়েছে, আইনটা সরকার করতে যাচ্ছে, করেছে অলরেডি এবং আইনের প্রয়োগ হচ্ছে এখন, এটা
যতটা না সন্ত্রাসী কর্মকাণ্ডের হাত থেকে জাতিকে রক্ষা করার জন্য, তার চেয়ে বেশি একটা বিশেষ দলের প্রতি তাদের যে প্রতিহিংসা চরিতার্থ করার মনোবাসনা, সে কারণে হচ্ছে। ভলকার তুর্ক কিন্তু এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। এই উদ্বেগ, এটা তো অফিসিয়াল উদ্বেগ, সারা দুনিয়ার লোক দেখেছে। এই উদ্বেগ এই সরকারকে কতটুকু স্পর্শ করবে সেটা দেখার অপেক্ষায় থাকলাম। প্রিয় দর্শক, এখন আসসালামু আলাইকুম। এই যে আসন নিয়ে কথা হচ্ছে, মোটামুটি একমত, নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা চলছে। ধন্যবাদ। সন্তুষ্ট হব কি হব না সেটা আলোচনার পরে হবে, তবে আমরা চাই জাতীয় ঐক্যমত সৃষ্টি হোক। আমরা সবাই একটা জায়গায় আছি এবং সবাই একটা জায়গায় আসতে চাচ্ছে, এটা একটা খুশির খবর। আজকে জাতীয় ঐক্যমতের সংলাপ ছিল, সব দল আসছে। এখানে কি আলোচনা হচ্ছে? এই যে ধরেন এই নির্বাচনটার পদ্ধতি কেমন হবে, কিভাবে নির্বাচন হবে, ওই 100 নারী আসন কিভাবে এরা নির্বাচিত হবে, এইসব আর কি। মানে চারিদিকে নির্বাচনের ঢামাঢোল বাইজা উঠছে, আনন্দ মনের ভিতরে লাট্টু ফুটতেছে, মনের ভিতরে সবাই লাট্টু ফুটতেছে, নির্বাচন নিয়ে আলোচনা হইতেছে। আর এই নির্বাচন কমিশনারের সাথে সবাই বসলেও একটি দল আসে নাই। আর এইভাবেই তো প্রতিবাদ করতে হবে। জামাতে ইসলাম, হ্যাঁ ভাই, সেলুট। এই প্রথম সরাসরি বয়কট করছে। এই জাতীয় ঐক্য কমিশন যে বসছে, ওনারা যে সংলাপে বসছে, এই আগামী নির্বাচন কি হবে। ওই যে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা হয়ে গেছে, ফেব্রুয়ারিতে বলে নাই কিন্তু, মাঝখানে কথার ফাঁক আছে, কিন্তু ঘোষণা হয়ে গেছে ফেব্রুয়ারিতে নির্বাচন। সেই আনন্দেই সবাই বৈশা পড়ছে। আর ওই আনন্দের মধ্যে বাম হাত ঢুকাই দিছে জামাতে ইসলাম। যাই নাই, বসবেই না। তাদের কথা কি জানেন? লন্ডনে বৈশা আপনাদের কি আলাপ হইলো না হইলো জানি না, আমরা জানার দরকারও নাই। কিন্তু আপনারা দুই দল, মানে সরকার আর বিএনপি, বাইরে আইসা যেভাবে ফেব্রুয়ারিতে ঘোষণা দিয়ে দিলেন নির্বাচনের, আমাদের সঙ্গে তো বসলেন না। সরাসরি ঘোষণা দেয় নাই, ওইখানে অনেক কিন্তু আছে, যদি আছে, বিচারের ব্যাপার আছে, সংস্কারের ব্যাপার আছে, কিন্তু সব বাদ। এখন নির্বাচন সামনে চলে আসছে, সবাই বৈশা পড়ছে। ওইখানে জামাত বলছে আমরা যাব না। কারণ কি আলাপ হয়েছে আপনার সাথে লন্ডনের, ওইটার ব্যাপারে আমাদেরকে জানতে হবে। আসলে ব্যাপারটা কি জানেন? ওই দুই নেতার লন্ডনে কি আলাপ হয়েছে এটা আমরা কেউ কোনোদিনই জানতে পারবো না, কারণ গোপন বৈঠক তো। কিন্তু আমরা কেউ না জানতে পারলেও আন্দাজ করতে পারবো না। সবচেয়ে বেশি আন্দাজ করতে পারবে কে জানেন? ডাক্তার শফিকুর রহমান স্যার। হ্যাঁ, উনি পারবেন। কিভাবে পারবেন? কারণ উনি তো লন্ডনে তারেক রহমান সাহেবের সাথে বসছিলেন, বেগম খালেদা জিয়াকে দেখতে গেছিলেন লন্ডনের বাসায়। ওই দিন ওনাদের চা পান খাওয়া হয়েছে, রাজনীতির আলাপ হয়েছে অনেকক্ষণ, যেটাকে গোপন করার চেষ্টা করা হয়েছিল, পরে ওইটা আলোচনায় চলে আসছে, আমরা যাই না গেছি। তার মানে কি, উনি তো বসছিলেন তারেক রহমান সাহেবের সাথে। ওই আলাপের মধ্যে তারেক রহমান সাহেবের মনের কথা কিছুটা হলেও তো বুঝা নিতে পারছে। ওই বয়সটা তো ওনার হয়েছে, তাইলে তো রাজনীতির মাঠে খেলতে পারতো না। কি খেলাটা খেললো এখন, যে আমি বয়কট করলাম, যাবো না। এখন অনেকে বলতে পারেন উনি কি কারণে বয়কট করছেন। কারণ ওই যে একটাই, উনি তো জানেন তারেক রহমান সাহেব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে গোপন মিটিং এ কি আলাপ করতে পারে। কারণ ওনার সঙ্গেও তো গোপন মিটিং হয়েছে, আলাপ তো কাছাকাছি থাকবে। মনের ভাব বুঝা নিয়া উনি প্রতিবাদ কইরা দাঁড়াইছেন, মনের ভাব বুঝা ফেলাইছে ভাই, বুঝা নিয়াই রাজনীতির চালটা দিয়ে দিল, বুঝাই দিল আমরা জামাতে ইসলাম কারোর উপর নির্ভরশীল না। আবার আমাদের বাদ দিয়া আপনারা সবাই এক হয়েও কিচ্ছু করতে পারবেন না। কেন ভাই এই চ্যালেঞ্জটা ছুড়ে দিল? বুঝা নিয়েন, এইটাই সময়। সামনে জুলাই মাস, এর মধ্যেই এসপার নাহলে এসপার একটা পত্র বাইছাই নিতে হবে। জামাতে ইসলাম বাইছা নিছে। এখন আপনারা বলতে পারেন
ওনারা বাইছা নিলে কি হবে? সব দল তো গেছে, সব দল তো নির্বাচন চাইতেছে ফেব্রুয়ারিতে। জামাত না চাইলে কি হবে? জামাত না চাইলে নির্বাচন হবে না। হ্যাঁ ভাই, জামাত না চাইলে নির্বাচন হবে না। আপনারা কি অতীত ভুলে গেলে হবে? হবে না তো। এই সরকার তো টিকাই ছিল জামাত আর শিবিরের উপরে, এনসিপির উপরে। এই সরকার টিকা ছিল না ভাই। আবার এই যে দেখেন 9 দফা, যখন এই হাসিনা সরকারের পতন হয়, এই 9 দফা কারা দিছিল ভাই? শিবিরের ছেলেরাই তো দিছিল, ওনারাই তো দিছিল না? তার মানে কি, কে লড়াই করছে? ওই 9 দফাকে 1 দফায় না সরকারের পতন চাইলো, স্বৈরা সরকারের পতন হইল। এবং সবাই আমরা জানি এই সরকারের পিছনে জামাতে ইসলাম, শিবির এবং ইসলামিক মাইন্ডের সবাই আছে। ওই ইসলামিক মাইন্ডের সবাই এখনো আছে। জামাতে ইসলামের সাথে একমত আছে কে জানেন? রয়্যাল বেঙ্গল টাইগার চরমোনাই পীর সাহেব। আরে বাপ রে বাপ, উনার বক্তব্য শুনেন নাই? উনি আছেন জামাতের সঙ্গে। উনি তো কোনো মতেই এই নির্বাচন মাইনা নিবে না। আগে বিচার হইতে হবে, সংস্কার হইতে হবে। আর উনার একই কথা, আমরা দেশকে কার হাতে তুলে দেবো? আগে সরকারের মতোই যদি আচরণ করে, আগামীতে যারা আসবে তাদের হাতে কি আমরা দেশ তুলে দিতে পারি? তাদের 9-10 মাসের আচরণ কি আপনারা দেখেন নাই? এভাবে গর্জন কইরা উনি বলছে। তারপরে রয়ে গেছে বুঝছেন অরাজনৈতিক দল হেফাজতে ইসলাম। ওনারা রাজনীতি করে না, কিন্তু ওনারা কার সাথে? এই জামাতে ইসলামের সাথে। আর এনসিপির ভিতরে অনেক ভুল ভ্রান্তি আছে। এর মধ্যে একজনের বুঝছেন ওই যে অডিও কল ফাঁস হয়েছে, এর বাদ দিয়ে দেন, এটাই সংস্কার। সঙ্গে সঙ্গে বাদ। ভাই বয়সের দোষ। যতক্ষণ পর্যন্ত আপনি ধরা না খাইছেন অতক্ষণ পর্যন্তই তো সাধু, ধরা খাইলেই শয়তান। বাদ, এটা বাদ দিয়ে দেন, বুঝছেন না? বয়সের দোষ। কিন্তু এনসিপি কে ফেলে দেওয়া যাবে না। এই যে দেখেন আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ চাইছে বিএনপির সবচেয়ে ইয়াং নেতা ইশরাক হোসেনের রাজনীতিটা ভাই বুঝতে পারতাছি না। সবাই কিন্তু ওনাকে না করতেছে, মানে কমেন্ট বক্সে আম পাবলিক, আমাদের মতো আম পাবলিকরা না করতেছি, বলতেছি ভাই থাইমা যান, ঠিক হইতাছে না, মনে হইতাছে জোর জবস্তি। কিন্তু আজকে উনি আরো বেশি গরম খাইছে। আজকে তো আসিফ মাহমুদ সবুজের পদত্যাগ চাইছে। এর আগেও পদত্যাগ চাইছিল 3 জনের, এখন 3 জন না 1 জনের পদত্যাগ চাইছে। এখন এই পদত্যাগ চাওয়া এবং ওনার যে এক রুখা স্বভাব, এটার পিছনে কারণ কি? এই নিয়ে কিন্তু যারা সিনিয়র নেতা আছে বিএনপি, তারা কিন্তু কোনো কথাবার্তা বলে না, এবং উপর থেকে হাইকমান্ড থেকে কোনো কথাবার্তা নাই। তার মানে কি উনি কি নিজের ইচ্ছাগুলা করতেছেন? না, একদম না। এর পিছনে একটা বড় রহস্য আছে ভাই, বিরাট বড় রহস্য আছে। আর ওই রহস্যটা এরকম হইতে পারে যে তোমরা প্রতিবাদ জারি রাখো, নাইলে কিন্তু আমাদেরকে সন্দেহ করে ফেলাবে যে আমরা লন্ডনে বৈশা কোন একটা সিদ্ধান্তে চলে আসছি, মানে গোপন বৈঠক করছি, আমাদের মিল মহব্বত হয়ে গেছে। এরকম কিছু যেন কেউ ভাবতে না পারে, যার জন্য তুমি আন্দোলন জারি রাখো। এরকম কিছু কি হইতে পারে? হইতে পারে ভাই, রাজনীতিতে সবকিছুই হইতে পারে। কিন্তু যে যত চেষ্টা করুক, আগামী নির্বাচন কেমন হবে? এখন যে পরিস্থিতি দেখতেছি ভাই দেশের, হ্যাঁ ভাই, আজকে একটা ভিডিও দেখা জানেন বুকটা ফাইটা গেছে। একটা রিক্সাওয়ালা ভাই, ওনাকে জানেন এক রাজনৈতিক দলের ইয়াং পোলাপান, মানে ওই যে কিশোর গ্যাং, জানেন মাইরা ফেলাইছে ভাই। কারণ তার 14 বছরের মেয়েটাকে সে বিয়ে দিতে চায় না, ওই টোকাই নেতার সাথে, যার জন্য মাইরা ফালাইছে। তার মানে কি দেখেন, পুরা দেশে কিন্তু এরকম অবস্থা। আমরা ঢাকায় আছি, অনেক কিছু দেখি না। গ্রামগঞ্জে ওদিকে যে কি চলতেছে আমরা তো জানি না ভাই। ক্ষমতার বাহাদুরি চলতেছে, তো এগুলা ঠেকাইতে হবে তো ভাই। এগুলো না ঠেকাইয়া যদি নির্বাচন দিয়ে দেন, এই নির্বাচন ঠিক হবে না। এই নির্বাচনে অরাজকতা হবে, লুটপাট হবে, ভোট কেন্দ্র দখল হবে, আবার মানুষের জীবন নিয়েও টান দিবে। অনেক মায়ের বুক খালি হয়ে যেতে পারে ভাই এই নির্বাচনের পরিবেশ হয় নাই। কিভাবে হয় নাই দেখেন, এই যে কিছুদিন আগে দেখছেন না ভিপি নূর, ওনাকে আমি এমনি ব্যক্তিগতভাবে পছন্দ করি। কারণ কি জানেন, জীবনে অনেক মাইর খাইছে। উনি এত মাইর খাইছে যে কোনো পকেট মাইরও ভাই তার জীবনে এত মাইর খায় নাই। উনি বহুত মাইর খাইছে, কিন্তু মাইর খাক আর যাই খাক, উনি কিন্তু একটা রাজনীতি ধরে রাখছে। ওনার একটা দল আছে, উনি ওই দলের নেতা।
কিন্তু কিছুদিন যাবৎ দেখতেছিলাম ইউনূস স্যারের বিরুদ্ধে উনিও গণতন্ত্র চায়, নির্বাচন চায়, নির্বাচন ছাড়া গণতন্ত্র বাঁচবে না। এই সরকার কিসের এজেন্ডা নিয়ে এতদিন থাকবে? তারপর ঘটনাটা দেখেন, ওনার আজকে চোখ খুলে গেছে। উনি আজকে বলতেছে ইউনূস স্যারের কাছে আমি মাফ চাই, আমি এতদিন ভুল বকছি, এখন নির্বাচন দেওয়া যাবে না, কোনো মতেই দেওয়া যাবে না। এখনো নাকি মাঠ ঠিক হয় নাই যে মাঠে নির্বাচনের খেলা খেলা যাবে, কারণ উনি দেশে যায় হোল নাইট অবরুদ্ধ ছিল, চারিদিক থেকে বুঝছেন ঘিরা ফেলাইছিল, আর্মি আসছে, পুলিশ আসছে, তাও ওনারা সেভ করতে পারতেছে না। সারা রাত পর ভোর রাইতে যান নিয়ে ভাইগে আইসা এই বিবৃতি দিছে। তার মানে কি দেখেন, আপন লোকও পর হয়ে যাইতেছে, এভাবে ভাই ভোটারও পর হয়ে যাইতেছে। এটা আপনারা বুঝতে পারতেছেন না। আগে আপনাদের আলাপ করতে হবে জুলাই গণ অভ্যুত্থানের কি হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় দাবি কি ভাই? বিচার আর সংস্কার। ওই দুইটা শেষ কইরা নির্বাচনের কথা বলেন। এর আগে নির্বাচনের কথা আপনারা বইলা তো লাভ নাই। দেখেন এই যে জামাতে ইসলাম বলল না, তার মানে ওনার সঙ্গে ইসলামিক মাইন্ডের যতগুলো দল আছে সবাইরই কিন্তু না, হ্যাঁ কেউ কিন্তু যাবে না, সবাই এক কথাই থাকবে। এই যে এনসিপি গেছে না ভিতরে, ওইটা পাঠাইছে দেখার জন্য, এমনও হইতে পারে ভুলে চলে গেছে। যাই হোক, জামাত যে সিদ্ধান্ত এখন নিছে ভাই, এইটা আমি মনে করি কারেক্ট সিদ্ধান্ত। জামাতকে পরের উপরে নির্ভরশীল হইয়া রাজনীতি করার দরকার নাই, ওই টাইম শেষ। জামাতই একমাত্র এই দেশের পাহারাদার। হ্যাঁ আমি মনে করি এই দেশের পাহারাদার, শুধু ওনাদেরকে পাহারাদার বানাইতে চাই। মাথায় রাখবেন, দেশ সঠিক পথে আছে। যদি ডক্টর ইউনূস স্যার কোনো ভুল করে থাকে, যদি ইউনূস স্যার কোনো ভুল পথে যায়, সেটাও জামাত রুইখা দাঁড়াবে ভাই, রুইখা দাঁড়াবে, ভুল পথে যাইতে দিবে না। আর ইউনূস স্যার কি ভুল পথে যাইতে পারে? নো, কোনো মতেই না। উনি ঠান্ডা মাথায় খেলা দিছে। কারণ কি জানেন, লন্ডনের এই দেখাটা কিন্তু ইউনূস স্যারের ইচ্ছাতেই হয়েছে। এটাই চরম সত্যি। আমরা এই সত্যটা জানতাম না, এখন যাই না গেছি। উনি যেহেতু ইচ্ছা প্রকাশ করছে, তার মানে ভাই ব্রাদার মনে রাখবেন, দূর থেকে কথা বলা আর কাছে থেকে কথা বলা রাত দিন তফাৎ। দুজন দুজনের সঙ্গে হাত মিলাইছে, বডি টাচ হয়েছে ভাই, শত্রু ও মিত্র হয়ে যায় এই হ্যান্ডশেক করার মাধ্যমে। তার মানে কি কিছু একটা তো হয়েছে যেটা জামাত বুঝতে পারছে। কারণ জামাত তারেক রহমান সাহেবের সাথে গোপন মিটিং করছিল, মাথায় রাখেন। এরপরে জামাত ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে একটা মিটিং করছে, ওই মিটিং করে আবার ক্যান্টনমেন্টে গেছে, জনাব ওয়াকার সাহেবের সাথেও কথা বলছে। এইসব কথা ভুলা গেলে হবে না। তখন কিন্তু বিএনপি বলে নাই কেন আপনারা একা একা মিটিং করতেছেন। আজকে কিন্তু জামাত বলছে আপনারা একা একা লন্ডনে মিটিং করছেন, এটা আমরা মাইনা নেই না। তার মানে বিএনপি ওই সুযোগটা নিতে পারতো, নেয় নাই। আর জামাত কোনো সুযোগ মিস করবে না, আর মিস করা যাবেও না। জায়গা মতো ধরতে হবে ভাই, জায়গা মতো ধরতে হবে। সোজা আঙুলে ঘি আসে না ভাই, একটু আঙুল বাঁকা করলেই ঘি আসে, এটা মাথায় রাখতে হবে। জামাত কিন্তু একটা অনেক বড় শক্তি, যেমন সবচেয়ে বড় শক্তি আমরা মনে করি বিএনপি। হ্যাঁ অনেকে আমরা মনে করি বিএনপি খুব বড় একটা শক্তি, কিন্তু সেই শক্তির প্রধান ওনাদের লিডার কি বলছিলেন মনে আছে? যে সামনের নির্বাচন সহজ হবে না। পাওয়ার পাইয়া গেছেন এমন কিছু মনে করার কোনো কারণ নাই। সত্যিকারের নির্বাচন যদি হয়, একটা নিরপেক্ষ নির্বাচন যদি হয়, যে নির্বাচনে শহীদদের মা বোনের মনের আশা পূর্ণ হবে, যে নির্বাচনে একটা নতুন বাংলাদেশ তৈরি হবে, সেই নির্বাচন। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।